বিয়ের ২ মাস পর আমার স্ত্রীকে আমার মা-বাবার কাছে রেখে যখন আমি মালয়েশিয়া যাই, মালয়েশিয়া যাওয়ার ১৫ দিন পর আমার স্ত্রী আবারও তার ১ম স্বামীর কাছে চলে যায়। অথচ সে বিয়ের আগে আমাকে বলেছিল সে ডিভোর্সি। আদৌ ওর স্বামীকে ও কখনো ডিভোর্সই দেয় নাই। আমার টাকা পয়সার লোভে ওর স্বামীকে রেখে সে আমাকে বিয়ে করে। আমার স্ত্রী শারমিনের সঙ্গে পরিচয় হয় আমার ইমোর মাধ্যমে। হঠাৎ করে একদিন আমার ইমোতে মেসেজ আসে হাই। আমি ভেবেছিলাম হয়তোবা আমার পরিচিত কেউ। আমিও লিখি হ্যালো। তারপর বললাম আমি তো আপনাকে চিনতে পারলাম না। ওই পাশ থেকে ও আমাকে পরিচয় দেয় আমার নাম শারমিন। এভাবে তার সাথে আমি পরিচিত হই। মাঝে, মাঝে শারমিন আমাকে ইমোতে মেসেজ করত। আমি একদিন বললাম আমার তো ইমোতে বেশি থাকা হয় না। আপনি আমাকে ইমোতে মেসেজ করলে পাবেনও না। আমি হোয়াটসঅ্যাপে বেশি থাকি। আমি মালয়েশিয়া থাকি তো। আমার বসেরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। তারপর আমার স্ত্রী শারমিন আমাকে হোয়াটসঅ্যাপে এড করে নেয়। হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার মেসেজে কথা হতো, ফোন দিত না। তখন আমি বুঝতে পারি নাই ওর হাসব্যান্ড আছে বলে ও আমাকে সরাসরি ফোন দিত না। মেসেজই বেশি করত। এইভাবে তার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে খারাপ কোনো সম্পর্ক তখনও তার সাথে আমার তৈরি হয়। ২-৩ মাস কথা বলার পর হঠাৎ করে শারমিন নিরুদ্দেশ। না ফোন না টেক্সট কিছুই করত না। আমিও ভেবেছি হয়তোবা সে ব্যস্ত, আমার সঙ্গে আর কথা বলতে চায় না। আমিও তাকে আর বিরক্ত করিনি। এইভাবে কেটে যায় ২ মাস। ২ মাস পর হঠাৎ একদিন আমার ফেসবুকে নক দেয়। আমি রিপ্লাই করি। ১ম আমি চিনতে পারিনি। তখন ও পরিচয় দেয় আমি শারমিন আপনার সঙ্গে কথা বলেছিলাম মনে আছে? তখন আমি তাকে চিনতে পারি ফেসবুকে মেসেঞ্জারে নিয়মিত তখন তার সঙ্গে আমার কথা হতো। একটা পর্যায়ে তার সঙ্গে আমার এতটা বন্ধুত্ব তৈরি হয় যে আমি ভিডিও কলও তাকে দিতাম। আজেবাজে কোনো মন্তব্য নিয়ে তার সঙ্গে আমার ভিডিও কলে কথা বলা হতো না। ওর বাচ্চা খেলতেছে, কি খেয়েছে, এইভাবে বন্ধু হিসাবে কথা বলা হতো। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর কথার মায়ায় আমি পড়ে যাচ্ছি। এভাবে কথা বলতে, বলতে হঠাৎ করে শারমিন একদিন বলে, "আমি তো ডিভোর্সি।" ওইদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। "তুমি ডিভোর্সি মানে তোমার বাচ্চা আছে কিভাবে সম্ভব?" তখন শারমিন তার সব কষ্টের কথা আমাকে বলে। ওর স্বামী নাকি নেশাখোর ছিল, খুব মারধর করত। এজন্য বাধ্য হয়ে বাচ্চাটাকে নিয়ে ওকে ডিভোর্স দিয়ে নানি বাড়িতে এসে থাকে। শারমিনের কষ্টের কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছিল। এত সুন্দর একটা মেয়ে ডিভোর্স হয়ে গেল। ওর প্রতি মায়াটা যেন আমার ধীরে, ধীরে আরো বাড়তে শুরু করে। কিন্তু তখন আমি বলিনি যে আমি ওকে ভালোবাসি। কিন্তু ওর আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছিল শারমিন আমাকে খুব ভালোবেসে ফেলেছে। এইভাবে ওর সঙ্গে ৫-৬ মাস কথা বলি। হঠাৎ করে একদিন শারমিন কান্নাজড়িত কণ্ঠেই বলে, "আমি কোথায় যাব? আমার নানীরা তো আমাকে আর ঠাঁই দিচ্ছে না। তুমি কি পারবা আমাকে গ্রহণ করতে?" শারমিনের প্রতি আমার এমনি একটা দুর্বলতা কাজ করত। তারপর আমি কোনো কিছু না ভেবেই বলি, "আচ্ছা আমি তোমাকে গ্রহণ করে নিব।" আমাদের সম্পর্কটা ফোনের মাধ্যমে আরো জটিল হয়ে যায়। প্রতিনিয়ত ওর সঙ্গে ফোনে কথা বলা। একটা বাচ্চা আছে জেনেও আমি ওকে গ্রহণ করে নেই মন থেকে। ওর সঙ্গে কথা না বললে আমি থাকতে পারতাম না। ২ মাস পর শারমিন বলল, "তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে ২ মাসের মধ্যেই তুমি দেশে আসো।" আমি তখন বলি, "কিভাবে সম্ভব? আমি তো জানোই মালয়েশিয়াতে আছি।" শারমিন তখন বলে, "কিভাবে সম্ভব আমি জানি না। আমাকে বিয়ে করতে হবে, তুমি তাড়াতাড়ি দেশে আসো।" বসকে অনেক কষ্ট করে বুঝিয়ে ২ মাসের ছুটি নিয়ে শুধু ওকে বিয়ে করার জন্য মালয়েশিয়া থেকে আমি দেশে আসি। আমার পরিবারকে জানার পর কেউ ওকে মেনে নিবে না। বিবাহিত একটা বাচ্চা আছে, আবার ডিভোর্সি। আমার মা, ভাই, বোন, আমার আত্মীয়স্বজন কেউ মেনে নিবে না। সবার বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে করি। আমাদের বাড়িতেও ওকে উঠাবে না। উপায় না পেয়ে আমার আন্টির বাসায় নিয়ে আমি ওকে উঠি। তারপর আমার আন্টিরাই বুঝায় আমার বাবা-মাকে। ছেলে বিদেশ থেকে আসছে, বিয়ে করছে। মেয়েও তো দেখতে খারাপ না, মোটামুটি ভালোই আছে, মেনে নাও। মা-বাবা আমার মুখের দিকে তাকিয়ে ১৫-২০ দিন পর আমাদের বিয়েটা মেনে নেয়। ২ মাস খুব সুন্দর সংসার কাটছিল আমাদের। ২ মাস পর আমার মা-বাবার কাছে রেখে ওকে আমি মালয়েশিয়া চলে যাই। মালয়েশিয়া যাওয়ার ১৫ দিন পর শারমিন নিরুদ্দেশ। কোথায় আছে কেউ জানে না। আমার মা-বাবা সারা গ্রাম খোঁজাখুঁজি করেও ওকে আর পায়নি। বাধ্য হয়ে আমাকে বলে ফোন করে, "তোর বউ শারমিনকে তো আমরা পাচ্ছি না।" আমি মালয়েশিয়া থেকে টেনশনে ভেঙে পড়ি। কোথায় গেল? ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম। ওকে আমি ফোন দেই, "তুমি কোথায়?" তখন বলে, "আমি গাড়িতে।" "কোথায় যাচ্ছ?" চুপ করে আছে। "কেন যাচ্ছ? কেউ তোমাকে কিছু বলেছে?" কোনো কিছুই বলে না। ও হচ্ছে নোয়াখালী থেকে কুমিল্লা চলে যায় একা। ওর আন্টির বাসায়। ওর আন্টির বাসায় যাওয়ার পর আমাকে ফোনে বলে, "তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে এখনই কয়েকদিনের মধ্যে তুমি দেশে আসো। নাহলে আমি তোমার সাথে সংসার করব না।" আমার সাথে সংসার করবে না। এ কথা শুনে আমি যেন পাগল হয়ে গিয়েছি। বসকে বললাম, "বস আমার ছুটি লাগবে।" বস বলে, "কেবলই দেশ থেকে এসেছো, ১ মাসও হয়নি। এখন কোনো ছুটি পাবা না।" বসের সাথে ঝগড়া করে আমি ভিসা ক্যান্সেল করে দিয়ে ওর টানে আমি মালয়েশিয়া থেকে চলে আসি দেশে। মালয়েশিয়া থেকে এসে আমি সরাসরি শারমিনের আন্টির বাসায় যাই। ওখানে বুঝিয়ে শুনিয়ে শারমিনকে নিয়ে ব্রাহ্মণবাড়ি আমি বাসা ভাড়া নিই। আমাদের গ্রামে আর আমি যাইনি। কারণ কাউকে না বলে গ্রাম থেকে শারমিন আসছে, মানুষ ওকে নিয়ে অনেক কিছু বলতেছে। আমি চাই না আমার স্ত্রীর অপমান হোক। দেশে আসার ১৫ দিন পর, ওই দিন ছিল শুক্রবার, আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছি। এসে দেখি শারমিন বাসায় নেই। কোথায় গিয়েছে, কি হয়েছে কিচ্ছু জানি না। সব জায়গায় ফোন করা শেষ। ওর আন্টিদের কাছেও ফোন করেছিলাম। কেউ শারমিনের ব্যাপারে কিচ্ছু জানে না। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার অবস্থা। ওর ১ম স্বামী আমাকে চিনতো। ফেসবুকে আমাকে নক করে।
আমি তাড়াতাড়ি রিপ্লাই করি, এই মানুষটা হঠাৎ করে আমাকে কেন নক করতেছে? উনি বলল, "শারমিন আমার কাছে আছে।" উনি আরো বলে, শারমিন নাকি উনাকে বলেছে, "আমি শুধু শারমিনকে বিয়েই করেছি। ওর সাথে কোনো আমার বৈবাহিক সম্পর্ক হয়নি।" আমি সবকিছু ওর ১ম স্বামীকে খুলে বলি। ওর ১ম স্বামী, ওর ননদ বুঝিয়ে শুনিয়ে আবারও আমার সঙ্গে শারমিনকে পাঠিয়ে দেয়। আমি নির্লজ্জর মতো আবারও ওর প্রাক্তন স্বামীর কাছে শারমিনকে আনতে যাই। আমি তখনও বোকার মতো বুঝতে পারিনি আদৌ ওর স্বামীকে ও কখনো ডিভোর্সই দেয়নি। টাকা পয়সা, অর্থ সম্পদের লোভে ওর স্বামীকে রেখে বাচ্চাকে এতিম করে আমার কাছে চলে এসেছে। ভালোবাসায় অন্ধ হয়ে আমি আবার ওকে ক্ষমা করে দিয়ে নতুন করে সংসার করা শুরু করে দেই। আমি একটা চাকরি নেই, পেটে তো ভাত দিতে হবে। আমি তো সবকিছুই শেষ করে দিয়ে আসছি। যে টাকা বেতন পেতাম আমাদের খুব ভালোভাবে চলতো। আমি সারাদিন অফিসে থাকতাম, ওই সুযোগে ওই আমার ল্যাপটপ দিয়ে শারমিন ওর ১ম স্বামীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতো, কথা বলতো। আমি এতটাই বোকা যে এটা আমার ব্যর্থতা। আমি একটাবারও বুঝতে পারিনি যে ওর ১ম স্বামীর সাথে এখনো ওর যোগাযোগ আছে। তখন ছিল রমজান মাস, ২০টা অথবা ২৫টা রোজা হবে। হঠাৎ করে একদিন শারমিন নিরুদ্দেশ। কোথায় গিয়েছে কেউ জানে না। দেখতে দেখতে ৩ মাস ওকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আমার জীবনটা যেন একদম একটা কয়লা বানিয়ে ফেলেছে। ৩ মাস পর ও আমার সাথে যোগাযোগ করে, ও আছে ঢাকায়। ও কান্নাকাটি করে বলে, "আমার ভুল হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও।" আমি ওর ভালোবাসায় নির্লজ্জ হয়ে আবারও ঢাকায় এসে ওকে নিয়ে যেতে। ও আমার পা জড়িয়ে ধরে কান্না করে বলে, "আমাকে একটাবার সুযোগ দাও। আমি আর তোমাকে কখনো অভিযোগ করার সুযোগ দিব না।" ওর খালারা আমাকে বোঝায়, "বাবা, মানুষ মাত্রই ভুল হয়। ওকে একটাবার সুযোগ দাও।" ওর চোখের পানি, আমার পা জড়িয়ে ধরে কান্না, সবকিছু আমি আবার বোকা হয়ে যাই। ওকে বিশ্বাস করি, সেই বিশ্বাস, যেই বিশ্বাস করলে একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে। আমি তোর সাথে সংসার করতে চাই। আমি ওকে অবিশ্বাস করব কিভাবে? আমি আবারও ওকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাই। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেয়ে আবারও ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে ঢাকা থেকে নিয়ে যাওয়ার পর ও আমার কাছে ২-৩ মাস ছিল। তখন ওর ১ম স্বামীর সাথে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করত। আমাকে বারবারই ও বোকা বানাচ্ছিল। ১ম বার তো সবকিছু নিয়ে গিয়েছিল, ২য় বারও নিয়ে গিয়েছে। ৪র্থ বার যে ও সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে দিবে, এজন্যও আসছে, এটা আমি তিল পরিমাণও টের পাইনি। মানুষ নাকি বিবাহিত নারীকে ভালোবাসতে পারে না। কিন্তু জানেন আপু, আমি আপনাকে বোঝাতে পারবো না। মনে হয় ও আমার অক্সিজেন ছিল। ওর সাথে কথা না বললে আমি পাগলের মতো করতাম। ওর সব ভুল আমি ক্ষমা করে দিয়ে ৩ বার ফিরিয়ে এনেছি। কোরবানি ঈদে আমাদের বাড়িতে যাই ওকে নিয়ে আমি ঈদ করার জন্য। আসার সময় সবকিছু যা টুকিটাকি ছিল গুছিয়ে নেয়। আর বলে, "আমরা তো আর এদিকে বেশি আসবো না। ওখানেই তো ভাড়া থাকবো।" তখন আমার মা বলতেছিল, "বাড়িঘর সবই আছে। তাহলে ওখানে কেন থাকতে হবে?" আমার স্ত্রীকে যেন আমার মা ভুল বুঝতে না পারে, এজন্য ওর কথাটা কাটিয়ে নেওয়ার জন্য মাকে বলি, "মা, কয়েক মাস থাকি, চলে আসবো। বাড়ি রেখে আর কত দূর থাকবো?" আমি তখনও বুঝতে পারিনি যে আর যা বাকি ছিল ও আমাকে নিঃস্ব করে জীবনটা শেষ করে দেওয়ার জন্য আসছে। ঈদের ছুটি-টুটি কাটিয়ে আবারও ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। ওই দিনও আমার ডিউটি ছিল। লাঞ্চে খেয়ে গেলাম, ভালো মানুষ, নরমাল ছিল। লাঞ্চে খেয়ে অফিস করতে গিয়েছি। রাত্রে বাসায় এসে দেখি শারমিন নাই। আমার টাকা পয়সা, ল্যাপটপ, ফোন, ওর জন্য আমি বিদেশ থেকে গহনা এনেছিলাম, সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে রেখে চলে গিয়েছে। ওর আন্টিকে ফোন দিলাম, শারমিন কোথায়? বলে আসতেছে। আসতেছে, এই যে এখনো আসতেছে। ওর কোনোই আমি আর খোঁজ খবর পাইনি। তারপর শুনেছি ওর ১ম স্বামীর কাছেও আবারও ফিরে গিয়েছে। আসলে শারমিন ওর স্বামীকে কখনো ডিভোর্সই দেয়নি। ও আমার সাথে আমার জীবনটা নষ্ট করার জন্য এভাবে প্রতারণা করেছে, আমাকে নিঃস্ব করেছে। আমি বাহিরে ছিলাম, আমার জীবনটাকে একদম ধ্বংস করে রেখে গিয়েছে। আচ্ছা, বলতে পারেন নারীরা কিসে আটকায়? আমি জানি না কিসে আটকায়। আমি এখন মনে করি ওকে বেশি ভালোবাসা বিবাহিত জানার পরও ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। ও বিবাহিত একটা বাচ্চা আছে, তারপর ওকে বিশ্বাস করা ছিল আমার সবচাইতে বড় ভুল। ওকে ভালোবেসে বারবার ক্ষমা করে দেওয়া ছিল আমার সবচাইতে বড় ভুল। এখন যদি একটা মেয়ে প্রতারিত হতো, তাহলে সমাজ হয়তো বা কথা বলতো, ছেলেটা তাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। আচ্ছা, শারমিন যে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে, এই বিচার কি আদৌ আমার হবে? কার কাছে দিব? সমাজ কি আমার হয়ে কথা বলবে? না। এমন হাজারো ছেলে আছে যার বিবাহিত মেয়েকে বিশ্বাস করে ঠকেছে। নারী তার সর্বোচ্চ লুটে নিয়ে শেষ করে দিয়েছে। এটা একজন ভাইয়ার লাইফ স্টোরি ছিল। উনি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বর্তমান মেবি দেশে আছে। ধন্যবাদ সবাইকে।